ওয়েলকাম টু ফিজিক্স বার্নার। আজকে তোমাদেরকে ক্লাস 12-এর ফিজিক্সের সাজেশন দেব। এই ফিজিক্সের সাজেশনে তোমাদের যদি ভালো করে প্রত্যেকটা পয়েন্টকে খাতাতে নোট করে রাখো বা বইয়ে তোমরা যদি দাগ দিয়ে রাখো, এগুলোকে যদি তোমরা রেডি করে নাও, অ্যাটলিস্ট তোমরা 70-এর মধ্যে অ্যাভাব 50 পাবে। এবং খুব কম সময় আছে, তাড়াতাড়ি এগুলোকে রিভিশন করতে শুরু করো। খুব বেশি তোমাদেরকে সাজেশন বড় করব না, যে জায়গা থেকে যতটা নাম্বার পাওয়া যেতে পারে বা ইম্পর্টেন্ট সেইগুলোকে আমি ব্যবহার করব এখানে। এবং প্রিভিয়াস ইয়ারে যেটা এসেছে সেটাকে বাদ দিয়ে অন্যটাকে আমরা এখানে ইউজ করব বা দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে জানাবে, আর কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। দেখো, ক্লাস 12-এ ফিজিক্সে আমার কাছে ছায়া প্রকাশনীর বইটি আছে। তোমাদের কাছে যদি সাঁতরা থাকে কোনো অসুবিধা নাই, সাঁতরার ওই যে পয়েন্টটা বা টপিকটার কথা বলছি সেই টপিকটাকে তোমরা দাগ দেবে। প্রথমে আগে এই সিলেবাসটা একবার শুনিয়ে দিই, তোমরা জানো কিন্তু তাও সিলেবাসটা বলে দেওয়া উচিত। দেখো, ইলেকট্রোস্ট্যাটিক বা শীত তড়ি যেটা, সেখান থেকে 8 নাম্বারের প্রশ্ন আসে। ঠিক আছে, শীত তড়িতে মোট 8 নাম্বারের প্রশ্ন হয়। এরপরে শীত তড়িতে যে তোমাদের 8 নাম্বারের প্রশ্ন হয়, সেখান থেকে দুটো শর্ট কোশ্চেন থাকবে 1 নাম্বারে, আর 3 নাম্বারে দুটো লং কোশ্চেন, মানে শর্ট অ্যান্সারেরই কোশ্চেন হবে, সেটা হচ্ছে 6 নাম্বার, মোট 8 নাম্বার হয়। আচ্ছা, কারেন্ট ইলেকট্রিসিটি মানে চলতড়িতে 8 নাম্বার থাকে, পয়েন্ট ডিভিশনটা দেখে নাও। ম্যাগনেটিক ইফেক্ট যেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় ক্রিয়া যেটা বলা হয়, সেটা হচ্ছে 8 নাম্বার। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর এসিতে 8 নাম্বার। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা হচ্ছে ছোটো চ্যাপ্টার, এটা থেকে স্কিপ করো না, এখান থেকে দেখো 3 নাম্বার আরামসে পেয়ে যাবে। অপটিক্স 14 নাম্বার। ডুয়েল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, অর্থাৎ পরমাণুর যে জায়গাটা, কোয়ান্টাম আর পরমাণুটা, সেটা হচ্ছে 4 নাম্বার। অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়ার আছে 6 নাম্বার। ইলেকট্রনিক্স ডিভাইস 8 আর কমিউনিকেশন সিস্টেম 3। এই জায়গা থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, সবচেয়ে বেশি থাকে অপটিক্সে, আর যার জন্য আমি শুরুটাই করব অপটিক্সকে নিয়ে, কারণ আমাকে নাম্বার পেতে হবে। আর তার নাম্বার পাওয়ার জন্য যে জায়গাগুলো বেশি নাম্বার আছে সেই জায়গাটাকে আগে ফোকাস করতে হবে, কারণ ওইখান থেকে অনেকটা নাম্বার উঠে আসবে। তো অপটিক্সটা তোমরা বইয়ে বার করো, তাতে তোমাদের সাঁতরায় হোক আর ছায়ায় হোক কোন কোন পয়েন্টগুলো তোমরা পড়বে সেটা দেখে নাও। প্রথমে তোমরা এই আলোর প্রতিফলন যে চ্যাপ্টারটা আছে না, দেখো আলোর প্রতিফলন তোমাদেরকে আমি দেখাচ্ছি, অধ্যায় 1 ইউনিট 6-এর মধ্যে পড়ছে। আলোর প্রতিফলনে তোমরা কি কি পড়বে? আলোর প্রতিফলনে দেখো, গত বছরে 1/v + 1/u = 1/f যেটা এসেছিল অবতল দর্পণের ক্ষেত্রে, তাহলে আমার যেটা মনে হচ্ছে এবছর 1/v + 1/u 1/f যেটা আছে সেটা আসার চান্স খুবই কম। তাহলে এইখান থেকে তোমরা শুধুমাত্র নিউটনের সমীকরণ এই জায়গাটাকে একটু রেডি করে নাও। নিউটনের সমীকরণটা কিভাবে প্রতিষ্ঠা হচ্ছে, আর তার সাথে xy = f² যে ইকুয়েশন, এবং এর যে লেখটা সেটা কি হয়, আয়তকার পরাবৃত্ত। এটা একবার দাগ নিলাম। আর এইখান থেকে লং কোশ্চেন হিসাবে তোমার এই জায়গাতে আর কিছু দরকার নাই। এরপর ম্যাথ প্রবলেম কিছু আমি বলবো দাগ নিয়ে নিতে। ম্যাথ প্রবলেমে উদাহরণ 1-এ দেখো একটা কোশ্চেন রয়েছে, তোমরা আশা করি কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ভিডিওটা দেখার সময় আমি তোমাদেরকে বলবো 1080 পিক্সেল নিয়ে তোমরা ভিডিওটা দেখবে, তাহলে পিকচার কোয়ালিটি ভালো পাবে। দেখো, এই প্রথম উদাহরণ 1-এর কোশ্চেনটা দাগ নিয়ে নাও, যেটা আছে একটি বস্তুকে একটি উত্তল দর্পণে 60 সেন্টিমিটার দূরে রাখা। আচ্ছা, তারপরে তোমাদের এইদিকে 2-এর কোশ্চেনটা দাগ নিয়ে নেবে। কোশ্চেনটা দেখে নাও, উত্তল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে, কারণ এখান থেকে ম্যাথ দিতেই পারে, কারণ এক বছর না হোক পরের বছর দেয়। যেমন এইদিকে উদাহরণ 9-এর কোশ্চেনটা দেখো, এফ ফোকাস দৈর্ঘ্যে একটি অবতল, এটা এক বছর পড়েছিল 2018 এই সালেই হবে, 18 কি 19-এ। তাহলে 9-টা দাগ নিবে, কোশ্চেনটা দেখে নাও। 7-এরটা দাগ নেবে, একটি উত্তল দর্পণে একটি বস্তুর 1/n গুণাকার। ওকে, আর তার সাথে তোমরা এদিকে একটি অভিসারের রশ্মিগুচ্ছ 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, এই কোশ্চেনটা দাগ নেবে। ঠিক আছে, এইখান থেকে আর তোমাদের কিচ্ছু পড়ার দরকার নাই, এইটিকে পুরো স্কিপ করে দাও। হ্যাঁ, এইখান থেকে আর একটা অঙ্ক দাগ দিবে, এটা হচ্ছে সূর্যের ক্ষেত্রে 1 মিটার বক্রতা ব্যাসার্ধ একটি অবতল দর্পণে সূর্য 0.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাস, এইগুলি তোমরা প্রতিফলন চ্যাপ্টার থেকে দাগ নাও, আর কিছু দাগ দাও না। এরপর চলে এসো হর্সে। হর্সে কী কী দেখবে? দেখো, হর্সে সেরকম কিছু ইম্পর্টেন্ট নয়, তবে আমি বলবো এইদিকে 12টা একটু দেখে নেওয়া। সেটা হচ্ছে যে L' = L × f/u - f, এই কোশ্চেনটা কিন্তু আসে ইম্পর্টেন্টে। আচ্ছা, এছাড়া তোমাদেরকে আর আমি কিছু বলবো না। প্রতিফলন থেকে সেইভাবে কিছু কোশ্চেন করে না। সোজা চলে এসো প্রতিসরণে। প্রতিসরণ চ্যাপ্টারটা দেখো, প্রতিসরণ চ্যাপ্টারে কী কী করতে হবে।
প্রতিসরণ চ্যাপ্টারে তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে আমি বলে দিই, সেটা হচ্ছে এই যে ইকুয়েশনটা, একটা বস্তুকে যদি ঘন মাধ্যমে রেখে চোখকে যদি লঘু মাধ্যমে রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে কি অবস্থা হবে তার একটা ইকুয়েশন, আর সেটা হচ্ছে তোমার x সমান d ইন্টু 1-1/μ। এই কোশ্চেনটা আসে। কোশ্চেনটা কেমনভাবে ফেলে? কোশ্চেনটা ফেলে এইভাবে, এই যে কালি বিন্দু চিহ্ন দেখতে পেয়েছো, এই কোশ্চেনটি আসে পরীক্ষাতে। তো এইটিকে রেডি করে নেবে। এটার উত্তর হচ্ছে ওইটা যেটা আমি দেখালাম। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে, তোমাদের আসার চান্স অনেক বেশি। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে গভীরতা, আপাত গভীরতা, উদাহরণ 5-এ আছে যে d1/μ1 প্লাস d2/μ2, এই রাশিমালাটা প্রতিষ্ঠা করতে দেবে। এটা আলোর প্রতিসরণ থেকে পাবে তোমরা। আলোর প্রতিসরণ থেকে আর কি পাবে তোমরা একবার বলে দিই। এইখানে দেখো একটা জলের মধ্যস্থিত দর্শকের দৃষ্টি বলে একটা জায়গা আছে, দেখো বইটাকে খুলে খুলে দেখো, ভিডিও পজ করতে করতে দেখে নাও। এখানে ছিদ্রের ব্যাসার্ধ যে ইকুয়েশনটা রয়েছে না, r সমান h/√r/μ²-1, এইটি প্রতিষ্ঠা করতে বলে। তখন এই ছবিটি আঁকবে, আর তার সাথে শুধুমাত্র এই ধরা যাক থেকে লেখা এখানেই শেষ, এইটুকু শুধু থিওরিটা লিখতে হবে। তো এইটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আলোকবাহী তন্তু থেকে কোশ্চেন করে। লাস্ট WBTA যে সলিউশনটা করেছি সেখানে আলোকবাহী তন্তুর উপর কোশ্চেন ছিল। বলা হয় আলোকবাহী তন্তু কী, আর তার সাথে ইহার ব্যবহার, আর তামার তুলনায় তন্তু তারের সুবিধা। এই তিনটে পয়েন্টকে তোমরা দেখে নেবে। চলে এলে এরপরে তোমাদের প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা। চান্স খুব কম, কি কারণ কি প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা ক্লাস 10-এর জন্য ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের এইখান থেকে আসতে পারে। সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক আর ন্যূনতম চ্যুতিকোণের মধ্যে সম্পর্ক, যেটা মিউ সমান sin a প্লাস del m/2 বাই sin a/2। ঠিক আছে, এই রিলেশনটা কিন্তু 1 বছর কি 2 বছর অন্তর অন্তর রিলেশনটা দেয়, রেডি করে নাও। এটা দাগ নিবি। আর এর উপরে যে অঙ্কগুলো হয়, যেমন 1-এর অঙ্কটা দাগ নাও, 2-এর অঙ্কটা দাগ নাও। 2-এর অঙ্কটা দেখে নাও কোশ্চেনটা কী আছে। 2-এর অঙ্কটার পর 3-এর অঙ্কটা দাগ নিতে পারো, কোশ্চেনটা ভালো করে দেখে নাও কী আছে। 3-এর পর 4, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমাদের এদিকে 5, তাহলে 1 2 3 4 5 হয়ে গেল। আর হচ্ছে এইদিকে 10 এবং 11, এই দুটো কোশ্চেন। এখান থেকে পাতলা প্রিজমের রাশিমালা চান্স খুবই কম, কিন্তু একটু দাগ নিয়ে নেবে পাতলা প্রিজমের রাশিমালাটা, অর্থাৎ ডেল্টা সমান μ-1 ইন্টু a। চলে এসো, এরপরে তোমরা সোজা চলে আসবে, এই চ্যাপ্টারটা ফিনিশ। এই চ্যাপ্টার আর কিছু দেখতে যাও না, কারণ যদি তোমরা এরপর থেকে পড়া শুরু করেছো বা লাস্ট 1 মাসই শুধু পড়ছো তার জন্য বলছি। আর যদি তোমার না অনেক দিন ধরে পড়ছো তোমরা, তাহলে তোমরা একটু এক্সট্রা বেশি করেই দেখে যাবে। আর এটা হচ্ছে তাদের জন্য যারা খুব কম পড়েছো বা অ্যাটলিস্ট পাস করতে হবে সেরকম একটা নাম্বার, তাহলে তখন এইটুকুই বলবো। এই যে দেখতে পাচ্ছ আপাত সরণ ডেলটি সমান 1-1/μ ইন্টু টি, এই যে কোশ্চেনটা রয়েছে দেখতে পেয়েছো, এই কোশ্চেনটি তোমাদেরকে আমি বলছিলাম। এই যে কালির বিন্দু চিহ্নযুক্ত, দেখো কোশ্চেনটা ছিল 2012 হলেও কোশ্চেনটি কিন্তু খুব একটা পুরনো নয়, এটা রিপিট করে। এরপরে তোমরা আলোর প্রতিসরণের পর লেন্সে চলে এসো। লেন্স চ্যাপ্টার নাম হচ্ছে লেন্স, অধ্যায় 3-তে আছে। এই লেন্সের থেকে তোমরা দেখবে, লেন্সের থেকে তোমরা একদম লেন্সের সাধারণ সমীকরণ দেখো, গত বছর অবতল দর্পণের উপর দিয়েছিল, এবারে লেন্সের সাধারণ সমীকরণ দিতেই পারে। তাহলে সুতরাং লেন্সের সাধারণ সমীকরণ 1/b মাইনাস 1/u সমান 1/f, এটা ইম্পর্টেন্ট। অনেক সময় এরকম দেয় যে লেন্সের সাধারণ সমীকরণ নিয়ে তারপর বলে দিল যে 1/v প্লাস 1/u সমান 1/f প্রতিষ্ঠা করো। তোমরা ঘাবড়ে যাও না যে এটা ভুল দেওয়া আছে, কারণ দর্পণে প্লাস হয়, তখন সেটা নয়। তোমরা কি করবে না, সোজা উত্তল লেন্সের সদ্বিম্ব গঠনের কি কন্ডিশন হয় পুরো ইকুয়েশনটা লিখলে, এই 4 নাম্বার ইকুয়েশন পর্যন্ত লিখলে, লেখার পর ডাইরেক্ট এইখানে চলে আসবে যে উত্তল লেন্সে ফোকাস দূরত্ব ধনাত্মক ধরা হয়, সদ্বস্তু যদি সদ্বিম্ব গঠন করা হয় সেক্ষেত্রে বস্তু বাঁ দিকে থাকার জন্য ঋণাত্মক আর প্রতিবিম্ব ডান দিকে থাকার জন্য ধনাত্মক হয়, তখন মানটা বসালে এটা হয়। তাহলে এতটা লিখে দেওয়ার পর দেখে নাও, এতটা লিখে দেওয়ার পর সোজা এখানে চলে আসা। ঠিক আছে, এটা এবারের জন্য ইম্পর্টেন্ট আছে, কারণ গত বছর অবতল দর্পণ থেকে দিয়েছিল, এবারে লেন্স দিতেই পারে। তাছাড়া এখান থেকে আর তোমাদের কি দেখতে হবে, আর এই যে একটা অঙ্ক রয়েছে দেখো দাগ দিয়েছি, সেটা হচ্ছে 3 নাম্বারে রয়েছে পুরনো বইয়ে, যে বস্তু দূরত্ব সমান n+1 ইন্টু f/n, এই যে কোশ্চেনটা রয়েছে এটা একবার দাগ নিয়ে নেবে, এটা ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। আচ্ছা, এই দিকে দেখো ইম্পর্টেন্ট বলতে এই যে 9-এর কোশ্চেনটা, এটা একটু দাগ নিয়ে নেবে 9-এর কোশ্চেনটা, আর এদিকে 10-এরটা, 9 আর 10 কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও।
এদিকে 4-এর কোশ্চেনটি ইম্পর্ট্যান্ট, একটি সপ্রভ বস্তু এবং একটি পর্দা, এটা ভালো করে দেখে নিবি। ঠিক আছে, এগুলো সব 1080 পিক্সেলে তোমরা দেখো তাহলে পরিষ্কার পিকচার পাবে। আচ্ছা এইদিকে দেখো এফ সমান, এখানটা একবার দেখে নাও যে এফ সমান কী আছে এখানটায়, যে এফ সমান আছে mx বাই 1 প্লাস m তা হোল স্কোয়ার। এইটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা রেডি করে নেবে। আচ্ছা, কারণ লেন্স ভালো করে পড়বে, কারণ আলোর মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন করে লেন্স থেকে, এটা মনে রাখবি। পাতলা লেন্সের লেন্স নির্মাতা সূত্র এ বছরের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভালো করে রেডি করো। পাতলা লেন্সের লেন্স নির্মাতা সূত্র, এই ছবি আঁকতে হবে, এইখানে ধরা যাক থেকে লেখা শুরু হবে, এইখানে 1/f সমান মিউ মাইনাস ইন্টু 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এই এতটা পর্যন্ত প্রতিষ্ঠা ভালো করে প্র্যাকটিস করো, কারণ 1-2বারের প্র্যাকটিসে কিন্তু তোমরা এটা ফেলে আসতে পারবে না। আর তার সাথে এখানে ম্যাথ প্রবলেম যদি পারো তাহলে ম্যাথ প্রবলেম এখানে 1 এবং তার সাথে 2, এই দুটোকে রেডি করে রাখবে। এরপরে এই যে উদাহরণ 5 যে ম্যাথ প্রবলেমটা আছে, এটা শর্ট কোশ্চেন হিসাবে দেয়, 2013-তে দিয়েছে এবং এটা ইম্পর্ট্যান্ট বটে। লেন্সের সমবায় যেটা, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। লেন্সের সমবায় এরকমভাবে দিবে অথবা এইভাবে দেওয়া থাকবে, এই যে 1/f সমান 1/f1 প্লাস 1/f2 আছে, তো এটাকে তোমাদের এরকম বলবে যে তাহলে ক্যাপিটাল এফ সমান কত, f1 f2 বাই f1 প্লাস f2, এটি প্রতিষ্ঠা করো। তখন এই যে লেন্সের সমবায় সূত্র, এই পুরো ছবি এঁকে এতটা পর্যন্ত তোমাদের প্রুভ করে দেখাতে হবে, এটাও আসে। এরপরে এইখানটাতে তোমাদের ইম্পর্ট্যান্ট বলতে লেন্সে দেখো 3.21-এ উত্তর লেন্সের সৎ প্রতিবিম্ব গঠনের কতগুলো সমস্যা দেওয়া আছে, এবং সেই সমস্যাতে তোমাদের ইম্পর্ট্যান্টের মধ্যে পড়ে যেটা, সেটা হচ্ছে ডি সমান, দেখো ডি সমান √(d1 d2), এটা রেডি করবে। এফ সমান d² মাইনাস x² বাই 4d, এটা রেডি করবে। এই দুটো খুব বেশি দিচ্ছি না কিন্তু তোমরা দেখো। আর এদিকে হচ্ছে এফ সমান x/m2 মাইনাস m1, এই তিনটি শুধু রেডি করে যাবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডি সমান √(d1 d2). খেয়াল রাখবে ডি সমান √(d1 d2) না দিয়ে তোমাদেরকে এরকমভাবে বলতে পারে এল সমান √(i1 i2), একই কোশ্চেন, ডি এর জায়গায় এল বসাতে হবে। এই তিনটি প্রমাণ ভালো করে রেডি করবে। আর তোমাদের এই দিকের প্রমাণ করতে হবে, এই দিকে দুটো যে প্রমাণ আছে, লেন্স ভালো করে পড়বে, এটা বিরাট ইম্পর্টেন্ট, মনে রাখবে। স্মল এফ সমান x/1/m2 মাইনাস 1/m1, এই প্রতিষ্ঠাটা দেয়। আচ্ছা, তাছাড়া d প্লাস x/d মাইনাস x তার হোল স্কোয়ার, এটা দেয়। ঠিক আছে, চলে এসো এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারে আর কিছু তোমাদের দেখার দরকার নেই, আর কোনো কিছু দরকার নেই। হ্যাঁ, এইগুলো দেখলেই অনেকটা তোমরা রেডি করতে পারবে। যদি দেখতে চাও তোমরা আরও অনেক বেশি দেখতে পারো, কিন্তু পাস মার্কস এবং তার সাথে অ্যাভাব 50 নাম্বার 70-এর মধ্যে করতে গেলে যেগুলি বলছি সেগুলি শুধু দাগ নিয়ে যাও। এরপর সোজা WBCHSC যে লেন্সের আছে, সেই দেখো লেন্সের 2012-তে দেখো f1 f2 বা f1 প্লাস f2 দিয়েছে, দেখতে পাচ্ছ? এই জিনিসটাই আমি বললাম তোমাকে, তখন এইভাবে দেওয়া থাকবে। বা দেখো আবার দেখো 2015-তেও দিয়েছিল 1/f সমান 1/f1 প্লাস 1/f2, একই জিনিস, খুব রিপিট ওইটা। আর তাছাড়া লেন্স নির্মাতা সূত্র দেখো দিয়েছিল, 2016 দিয়েছিল, কিন্তু দিতে পারে। আচ্ছা দেখো এইটাও দিয়েছিল এল সমান √(L1 L2), ঠিক আছে? যেগুলোর মধ্যে বলছি দেখো সেইগুলো রিপিট করে খুব। বিচ্ছুরণ বিক্ষেপণ থেকে কিছু দেখার দরকার নয়, যদি তোমার মনে হয় যে চ্যাপ্টারটা সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে, তাহলে বলবো বিচ্ছুরণহীন বিচ্যুতি আর তার সাথে তার মোট চ্যুতির রাশিমালা, এই দুটি শুধু দেখা। তাছাড়া এটাকে স্কিপ করে দিতে পারো। এরপরে এইখান থেকে একদম শেষে এই চ্যাপ্টারটা থেকে রমন ক্রিয়া বৈশিষ্ট্যটা, আর তার সাথে এইদিকে কোয়ান্টাম তত্ত্ব দ্বারা রমন ক্রিয়ার ব্যাখ্যা, এটাকে রেডি করতে হবে। এবং এখানে স্টোকস রেখা আর বিপরীত স্টোকস রেখা কাকে বলে, এইটুকু, এটা তোমাকে রেডি করতে হবে। বিচ্ছুরণ বিক্ষেপণ যদি রেডি থাকে তাহলেই দেখবে। আচ্ছা, আলোকীয় যন্ত্রাদি থেকে কি ইম্পর্টেন্ট দিচ্ছে, রিপিট করে কোশ্চেন খুব। আলোকীয় যন্ত্রাদি থেকে আমাদের যৌগিক অণুবীক্ষণের ছবি আঁকতে বলে, ইম্পর্টেন্ট। যৌগিক অণুবীক্ষণ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, সেই যে ছবিটি আছে সেই ছবিটি আঁকতে বলে, তার সাথে তার কার্যপ্রণালী, ইভেন তার বিবর্ধন যদি রেডি থাকে তবেই কিন্তু তোমরা করবে, নতুন করে দেখতে যাও না এটা। আচ্ছা, তারপরে তোমরা এখান থেকে সোজা চলে এসো এই চ্যাপ্টারে এই একটা কোশ্চেন পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে নববীক্ষণে অভিনেত্রীর ব্যাসের তুলনায় অভিলক্ষের ব্যাস বড় হয় কেন। কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটাকে একটু দাগ নিয়ে নেবে তোমরা। এরপরে তোমরা আলোকীয় যন্ত্রাদির পর ব্যতিচার, এটা হচ্ছে ওয়েব অপটিক্সের মধ্যে পড়ে, অর্থাৎ অধ্যায় যে 6 রয়েছে আলোর ব্যতিচার, এইটা।
এখান থেকে তোমার কোশ্চেন করতে পারে তরঙ্গ মুখ কাকে বলে, ঠিক আছে, হাইগেন্সের প্রিন্সিপাল, আর সাথে তোমার এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। হাইগেন্সের প্রিন্সিপাল থেকে হয় প্রতিফলনের সূত্রে প্রমাণ কিংবা প্রতিসরণ। গত বছর যেহেতু প্রতিসরণ পড়ে গেছে, তাহলে এই বছরের জন্য 100% শিওর যে প্রতিফলন পড়ছে। তোমরা এটাকে ভালো করে রেডি করে নাও, ঠিক আছে। এখানে কোনখান থেকে লেখা শুরু করবে, এই যে ছবিটা রয়েছে এই ছবিটা আর এই যে মনে করা যাক থেকে শুরু হবে। তোমরা ক্যালকুলেশনটার উপর ফোকাস দেবে, থিওরি খুব কম লিখলেও এসে যায় না। এখানে যে ক্যালকুলেশনটা আছে আর এখানে ছবিটা, এটার উপর বেশি দিবে, নাম্বার আরামসে পেয়ে যাবে, চিন্তা করার কোনো বিষয় নয়। আচ্ছা, ব্যতিচার থেকে কি পড়বে, ব্যতিচারের সংজ্ঞা একটু পড়বে, এটা তো সংজ্ঞা তো পড়তেই হবে। ব্যতিচারের ক্ষেত্রে গঠনমূলক আর ধ্বংসাত্মক ক্ষেত্রে শর্তগুলো পড়বে, কিন্তু ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ করার কোনো দরকার নেই। ব্যতিচারের এইখান থেকে সুসংগত উৎস বা কোহারেন্ট সোর্স কাকে বলে, এই কোশ্চেনটা পড়বে। ব্যতিচারের ক্ষেত্রে এই যে সবুজ বক্সটা রয়েছে, এই সবুজ বক্সে যে ইকুয়েশনগুলো আছে এইগুলোকে রেডি করবে, কারণ ব্যতিচার উপর ম্যাথ প্রবলেম হয়। ব্যতিচারের ক্ষেত্রে এইখানে ইয়ংয়ের দ্বিরেখাচিত্রতে এক গুণে আলো পরিবর্তে যদি সাদা আলো ব্যবহার করা হয় কী হবে, এটাকে একটু দেখবে। তার সাথে ছিদ্রকে ঈশ্বর স্বচ্ছ কাগজে ঢেকে দিলে কি হবে, এই যে 1 আর 3। ব্যতিচারের ঝালরের প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, ওয়াই সমান ডি ল্যামডা বাই 2D যে প্রতিষ্ঠাতা, এটাকে রেডি করে নেবে। এই যে ওয়াই সমান ডি ল্যামডা বাই 2D, পরপর দুটো উজ্জ্বলের মধ্যে যে ব্যবধান সেটা করলেই হবে, অন্ধকারটা করার দরকার নয়, তাহলে অনেক বড় হয়ে যাবে। চলে এসো এরপর এইটির পর ব্যতিচারে ঝালরে পোষ্যর পর এইখানে দেখো 4টে কি 5টা মতো পয়েন্ট আছে, তার মধ্যে 5-এর পয়েন্টটা, 3-এর পয়েন্টটা, 2-এর আর 5-এর, ঠিক আছে, 4, 5, এই যে বলছি দেখো 2-এরটা, 3-এরটা, 4-এরটা আর 5-এরটা, এই 4টে পয়েন্টকে তোমরা রেডি করবে, কারণ এই 4টে পয়েন্ট থেকে কোশ্চেন করে, বলে যে যদি জলে নিমজ্জিত করা হয় তাহলে তখন ঝালরের পোষ্য কী হবে, তখন এই 6 নাম্বার যে 5 নাম্বার যে পয়েন্ট আছে সেটাতে তোমরা পেয়ে যাবে ওর উত্তর। ব্যতিচারের পর ব্যতিচারের উপর অঙ্ক দেয়, ব্যতিচারের ওপর অঙ্কতে তোমরা এই যে 9-এর কোশ্চেনটা রয়েছে, এই 9-এর কোশ্চেনটা দাগ নেবে। আচ্ছা, এইদিকে 8-এর কোশ্চেনটা দাগ নেবে, 8-এর কোশ্চেনটা দেখে নাও কী দেওয়া আছে ভালো করে। 8-এর কোশ্চেনটার পরে তোমার এইদিকে 2-এর কোশ্চেনটা দাগ নিয়ে নেবে, যেটা ইয়ংয়ের ব্যতিচার সম্পর্কিত বলা আছে, ঠিক আছে। সোজা চলে এসো, ব্যতিচারের পরে তোমরা ব্যতিচারে হর্স থেকে অনেক কিছু কোশ্চেন করে। ব্যতিচারের হর্সে যেমন তোমার এইদিকে 16-র কোশ্চেনটা দেখে নাও, 16 কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, 16 ছাড়া 7-এরও কোশ্চেনটা দেখো, এই যে পেনে দাগ দিচ্ছি, এই যে এটা। 18টা দেখে নেবে, 18টা দেখে নিলে আর তোমার এখান থেকে কিছু দেখার দরকার নেই। এরপরে তোমরা সোজা চলে এসো অপবর্তন সমবর্তন। অপবর্তন সমবর্তনের মধ্যে সমবর্তনটাই শুধু দেখবে, অপবর্তন থেকে কিছু সেরকম আসে না। সমবর্তন কোন কাকে বলে বা সমবর্তন কি, মেলাসে সূত্র খুব ইম্পর্ট্যান্ট, মেলাসে সূত্র রেডি করবে। আর তাছাড়া এইখান থেকে বুস্টারের সূত্রের বিবৃতি এবং বুস্টারের সূত্রে আমাদের ইকুয়েশন, এটা হচ্ছে বিবৃতিটা মোটা কালিতে যেটা রয়েছে। আর যখন ওর ক্যালকুলেশন করবে তখন চিত্র এঁকে তার পুরো ক্যালকুলেশন tan IP সমান মিউ, আর বুস্টারের উপর অঙ্ক দেয়, কোন অঙ্কগুলো দেয় সেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি। আর পোলারয়েডের ব্যবহার পরীক্ষাতে খুব আসে, এটা রেডি করবে। ম্যাথ প্রবলেমের মধ্যে এখানে যেগুলো পড়ে সেগুলো আমি দাগ দিচ্ছি, দেখো তোমরা এখানে এই যে 13-র কোশ্চেনটা রয়েছে দেখতে পেয়েছো, যখন সূর্যরশ্মি জলতলের সঙ্গে 37° কোণ, এটা একটা ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। হীরক তল থেকে 67.32 কোণে, এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট। একটি স্বচ্ছ গ্লাসের সংকট কোণ 30°, এটা ইম্পর্টেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, এদিকে 9-এর কোশ্চেনটা, এই 9-এর কোশ্চেনটা দেখে নাও, কাঁচের প্রতিসরাঙ্ক 1.55 বলে, এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট, ব্যাস, ঠিক আছে। আর এইদিকে সমবর্তন কোণ আর সংকট কোণের সম্পর্ক, এটা ইম্পর্টেন্ট। আলো থেকে এইগুলো তোমাকে করতেই হবে, না হলে তোমরা কিন্তু পারবে না। তাহলে ইম্পর্ট্যান্টের মধ্যে এই যেগুলি বললাম সেগুলি তোমরা খাতাতে দাগ নিয়ে নাও। এরপরে চলে আসবো সেমিকন্ডাক্টরের জায়গা, এই জায়গাগুলো থেকে নাম্বার ভালো উঠে। সেমিকন্ডাক্টরে কী আছে দেখে নাও একবার। সেমিকন্ডাক্টরে সোজা চলে এসো, প্রথমে যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরে 3 ধরনের পটি দেখতে পাওয়া যায়। পটি সাধারণত দুটো হয়, পরিবহন পটি আর যোজ্যতা পটি, কিন্তু 3 ধরনের পদার্থের ক্ষেত্রে পটি যে ব্যবধানটা সেটা ভালো করে রেডি করে নিতে হবে। এইখান থেকে কোশ্চেন করে এন টাইপ অর্ধপরিবাহী আর পি টাইপ অর্ধপরিবাহী, এই ক্ষেত্রে কি মেশানো হয়, হ্যাঁ, আর এদের ক্ষেত্রে কে সংখ্যা গুরু আর সংখ্যা লঘু হিসাবে থাকে, এটা কোশ্চেন করে। এখানে বিচলন বেগের রাশিমালাটা কোশ্চেন করে, এখানে বিচলন বেগের রাশিমালা প্রতিষ্ঠা, এটা হলো
তারপরে তোমার কোশ্চেন চলে আসবে, এটা হচ্ছে আমাদের পিএন সংযোগে সম্মুখ বায়াস আর বিপরীত বায়াসে কীভাবে সংযোগ করা হয়, এটা কোশ্চেন করে। পিএন সংযোগে বৈশিষ্ট্য লেখো, ইম্পর্ট্যান্ট। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যদি বলি তাহলে পিএন সংযোগের একমুখী কারকের ক্ষেত্রে অর্ধ তরঙ্গের একমুখীকরণ, সেখানে বলবে বর্তনী চিত্র অঙ্কন করো, ইনপুট বৈশিষ্ট্যটা লেখো আঁকো, আর আউটপুটের লেখোটা অঙ্কন করো, ব্যাস এইটুকু। পূর্ণ তরঙ্গের ক্ষেত্রেও বলবে বর্তনী চিত্র, ইনপুট আর আউটপুটের লেখোটা অঙ্কন করো। জেনার ডায়োড কি কোশ্চেন করে, জেনার ডায়োড থেকে জেনার ডায়োড কি বা জেনার বৈকল্য কাকে বলে, আর তার সাথে জেনার ডায়োডকে ভোল্টেজ নিয়ন্ত্রণ হিসাবে ব্যবহার করা হয় কেন, এটি ক্ষেত্রে শুধুমাত্র এই যে চিত্রটি আর তার সাথে এই ব্যাখ্যা, এই বলা হয় পর্যন্ত, ভোল্টেজ নিয়ন্ত্রণ বলা হয় পর্যন্ত লিখে নিতে হবে, ঠিক আছে। আর তোমাদের এখানে ট্রানজিস্টার এসো, ট্রানজিস্টারের ক্ষেত্রে আমাদের বলা হয় ভূমি ডোপিং কেন কম করা হয়, সেটা তোমরা এখানটা পড়লে বুঝতে পারবে যে ভূমি ডোপিং কেন কম হচ্ছে, ক ধরনের ট্রানজিস্টার হয়। ট্রানজিস্টার ক্ষেত্রে সি ট্রানজিস্টারের বর্তনীটা একটু দেখে নেবে ভালো করে, বর্তনী আঁকতে বলে। আচ্ছা, তাছাড়া সি ট্রানজিস্টারে কীভাবে বায়াস করা থাকে, ইনপুটের বায়াসটা ফরওয়ার্ড হয়, আউটপুটেটা রিভার্স হয়, কেন করা হয় সেটা একটু পড়তে হবে। বৈশিষ্ট্য লেখো, সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আউটপুট বৈশিষ্ট্য লেখো, আর তার সাথে 3টে অঞ্চলের কাজ, আর সুইচ হিসাবে ট্রানজিস্টার ব্যবহার, এইগুলো হচ্ছে কাজ। এইখান থেকে বিটার রিলেশনটা মনে রাখবে, প্রবাহ বিবর্ধন গুণক, কারণ ম্যাথ কোশ্চেন দেয়। আর এখানে আলফা রিলেশনটা মনে রাখবে, এই যে আলফা রিলেশন, আর বিটা আর আলফার মধ্যে সম্পর্কটা, কারণ এটা শর্ট কোশ্চেন 1 নম্বরে দেয়। অসিলেটরটা না পড়লে হবে, কিছু এসে যায় না অসিলেটরটা। ডিজিটাল থেকে কি পড়বে, ডিজিটাল থেকে খুব একটা পড়ার দরকার নয়। ডিজিটাল ক্ষেত্রে এই যে বাইনারি আর ডেসিমেলের যে চেঞ্জ, এটা ভালো করে দেখে নেবে, যে 1011 বেস 2 বেস 10-এ কীভাবে হবে, অর্থাৎ এটা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট, আর ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট। দশমিকের উপর দেয় না তোমাদের, আর যোগ বিয়োগও দেয় না। আর তোমার এখানে অর গেট, আচ্ছা অ্যান্ড গেট আর আমাদের নট গেট, এই যে 3টে বেসিক গেট হয়, 3টে বেসিক গেটের সত্য সারণী, যেটা ট্রুথ টেবিল বলা হয়, আর তার প্রতীক এখান থেকে এক এক করে থাকে, খুব সহজ। আর তাছাড়া ইউনিভার্সাল গেট কাদেরকে বলা হয়, কেন বলা হয়। এখান থেকে আর একটা জিনিস দেখবে, সেটা হচ্ছে নর গেট থেকে অর গেট, নর গেট থেকে অ্যান্ড গেট, নর গেট থেকে নট গেট কীভাবে করা হয়, এগুলোকে একটু দেখে নেওয়াটা ভালো, ঠিক আছে। আর ন্যান্ড গেটের ক্ষেত্রেও একই, এই গেটগুলি শুধু রেডি করে নিলে তোমার এই জায়গাটা রেডি হয়ে যাবে, আর এটা কম সময় লাগবে রেডি করতে। যদি তোমার এই বুলিয়ানের ইকুয়েশন এইগুলো সব জানা থাকে বা জানো, তাহলেই তুমি এইগুলো দেখবে, আদারওয়াইজ কিন্তু এগুলো একটাও দেখতে যাবে না, তাতে তোমার হিতের বিপরীত হবে। এরপর চলে এসো সঞ্চার ব্যবস্থা, যেগুলো কম সময়ে রেডি হতে পারে। সঞ্চার ব্যবস্থা থেকে তোমার শুধুমাত্র মডুলেশন কাকে বলে, ডিমডুলেশন কাকে বলে, এই দুটো কোশ্চেন। সঞ্চার ব্যবস্থার ক্ষেত্রে এই যে চিত্ররূপ, এটা পরীক্ষাতে রেডিমেড দেয়, বলে চিত্ররূপটা অঙ্কন করো, ছক চিত্রটা আমাদের এঁকে দেখাও, সেটি দেখবে। এখানে যে সারণীটা রয়েছে, এই সারণীর ক্ষেত্রে 3 ধরনের ফ্রিকোয়েন্সিটা তোমার মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সুউচ্চ কম্পাঙ্ক, একটি অতি সুউচ্চ, এই দুটি, আর একটা হচ্ছে স্বল্প কম্পাঙ্ক। এই 3টে ক্ষেত্রে কীভাবে মনে করবে, শর্ট কোশ্চেন আসে। টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে কোন ধরনের কম্পাঙ্ক ব্যবহার করা হয়, ভ্যালু দেওয়া থাকবে 300 মেগাহার্জ থেকে 3 গিগাহার্জ, যেটা অপশান থাকবে সেটা রাইট। আচ্ছা, এরপরে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, অ্যামপ্লিটিউড মডুলেশন কাকে বলে, আর আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশন কাকে বলে, দুটোই আছে দেখবে, এখানে বার করে নেবে। আর মডুলনাঙ্ক কি জিনিসটা কি, এখান থেকে অঙ্ক হিসাবে আসে যে ডি সমান √2HR এর উপর অঙ্ক, এই যে ডি সমান √2HR বা 2RH, এটার উপর অঙ্ক দেয়। এই অঙ্কগুলোকে তোমরা একটু দেখে নেবে, কম সময় লাগবে। আর তার সাথে মডুলনাঙ্ক কি হয়, হর্সে রয়েছে দেখো, এটা একটা কোশ্চেন হয়। এম আর FM এর মধ্যে পার্থক্য। আচ্ছা, দেশ তরঙ্গের মাধ্যমে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে সঞ্চার ব্যবস্থার সুবিধা আর অসুবিধা, এই কোশ্চেনটা দেয়। আর হর্সের মধ্যে অনেকগুলো কোশ্চেনই কিন্তু রিপিট করে। নবতরঙ্গ বিস্তারিত আয়নমণ্ডল খুবই উল্লেখযোগ্য ভূমিকা কেন পালন করে, আয়নমণ্ডল দেশ তরঙ্গকে প্রতিফলিত কেন করতে পারে না, এগুলি। তাহলে এটা হচ্ছে সঞ্চার ব্যবস্থা রেডি করলাম। এখন এরপর পড়ে আছে কি, এরপর পড়ে আছে সামনের দিকটা একবার বলে দিই। হ্যাঁ, সামনের দিক থেকে কি কি পড়বে, শীত তড়িতে প্রাথমিক ঘটনাগুলির উপর কোশ্চেন দেয় না, এরকম বলতে পারো। তাহলে এখান থেকে কী করবে, এখান থেকে তোমরা করবে আধানের তলমাত্রিক ঘনত্বের সংজ্ঞা, তার সাথে তার রাশিমালা, এবং এখান থেকে যে 3 মিলিমিটার জলের ক্ষেত্রে তার 27টি জলবিন্দু মিলে একটা বড় জলবিন্দু, বা 4-এর ক্ষেত্রে 64 বলা থাকবে, 5-এর ক্ষেত্রে 125 বলা থাকবে, 3 ধরনের যে অঙ্ক হয় এগুলি। এই চ্যাপ্টারটা আর কিছু দেখার দরকার না। আর কিউ সমান +- n এর উপর যে এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো রেডি করে নেব।
এই 1 কুলম 2 কুলমের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা কী, এই চ্যাপ্টারটা বেশি কিছু দেখার দরকার নাই। তুমি চ্যাপ্টার 2-তে এসো, চ্যাপ্টার 2-এ দেখো তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে। এই তড়িৎ ক্ষেত্র থেকে কিন্তু কোশ্চেন হয়, আর কোশ্চেন বলতে গাউস, এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে গাউসের ইকুয়েশন। তো এইখানে কী কী বার করবে দেখে নাও। তড়িৎ প্রাবল্যর উপর এই অঙ্কগুলো আগে দিত, এখন কিন্তু দেয় না। এই অঙ্কগুলো দেখে নাও 20 ইউনিটের উপর। হ্যাঁ, কিন্তু এই বর্গক্ষেত্রে যে অঙ্কটা আছে সেটা দেয়। 10 সেন্টিমিটার বা 22 একটি বর্গেতে এই যে 4টি কোণের প্রত্যেকটিতে 20 এসিও আধান, এগুলোর উপর দেয়। এটা ইম্পর্ট্যান্ট অঙ্ক। আচ্ছা, চলে এসো তোমরা আমাদের এখানে। এই যে এই ইকুয়েশনটা দেয়, কুলম্বের উপপাদ্য বিবৃত করো। এই যে কালো মোটা কালিতে রয়েছে আর কুলম্বের উপপাদ্যের এই যে ইকুয়েশনটা, এটা ইম্পর্ট্যান্ট। কুলম্বের উপপাদ্যের পর এখান থেকে টর্কের রাশিমালাটা ইম্পর্ট্যান্ট। টাউ সমান পি সাইন থিটা, পি ক্রস সি। এইটা টর্ক রয়েছে দেখতে পেয়েছো এইদিকে ডান দিকে, এটা দেখে নেবে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যদি বলি এখান থেকে গাউস খুব ইম্পর্ট্যান্ট। এখানে গাউসকে অনেক সময় গসেসও বলা হয়। তো গাউসের ক্ষেত্রে বিবৃতি একদম এইখান থেকে স্টার্ট করে একদম কিউ বাই এপসিলন। আর তার সাথে যে অনেকগুলো অ্যাপ্লিকেশান আছে, তার মধ্যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো দেখে যাবে বলে দিই। খোলকটা ভালো করে দেখে নেবে, গোলক বা খোলক বলা হয়। আচ্ছা, তাছাড়া অসীম অপরিবাহী সুষমভাবে আয়িত, এটা দেখে নেবে। অসীম দৈর্ঘ্যে রিজু আয়িত মনে হচ্ছে গত বছর পড়ে গেছে, তাহলে এটা স্কিপ করে দেবে। যেটা পড়ে গেছে সেটা আর দেবে না। তাহলে খোলকটা দেখবে, অসীম অপরিবাহী সুষম আয়িত সমতল পাত, এটা দেখবে। আর আয়িত পরিবাহী নিকট বিন্দুতে তড়িৎ প্রাবল্য, এই তিনটে। এখান থেকে অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট। এখানে ফাই সমান ই ডট এস এর উপর যে একটা অঙ্ক রয়েছে দেখতে পেয়েছো। তারপরে দেখো 4 নাম্বার একটা রয়েছে 2i at 3j at। তাছাড়া তোমাদের এখানে 6 নাম্বারে রয়েছে দেখো কিউ বাই এপসিলন, 6টা তলে, তাহলে প্রত্যেকটা তলে 1/6 করে গুণ হবে, 1/6 করে। আচ্ছা, তাছাড়া এইদিকে 9-এর অঙ্কটা রয়েছে দেখো, ই ভেক্টর সমান 6i at 3j at প্লাস 4k at। তাছাড়া এদিকে 10-এ দেখো ওয়াই জেড তলে 200 একক ক্ষেত্রফল বিশিষ্ট। এই অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এই অঙ্কগুলো যদি হয়ে যায় তাহলে তোমার এই চ্যাপ্টারটা আর কিছু দেখার দরকার নাই। এখান থেকে গাউসের উপপাদ্যের তাৎপর্যটা শুধু একবার দেখবে, আর গাউসের তল কি আর বৈশিষ্ট্য। কিন্তু এই চ্যাপ্টারটা গাউসটাই ইম্পর্ট্যান্ট, গাউস দিবে এটা ধরে নাও। ওটাকে রেডি করতেই হবে তোমার, 3টে অ্যাপ্লিকেশান অ্যাটলিস্ট রেডি করতে হবে। যেটা পড়েছে সেটা বাদ দিয়ে বাকিগুলো। সোজা চলে এসো তোমরা এইখান থেকে সোজা চলে এসো। এই যে হর্স রয়েছে দেখতে পেয়েছো, তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের এই হর্স নয় প্রিভিয়াস ইয়ার WBCHSE। এই তড়িৎ ক্ষেত্রের WBCHSE তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই 12 কোশ্চেনটা। দেখে নাও একবার কোশ্চেনটা কী ছিল। ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি পাতলা গোলীয় খোলকে প্লাস কি পরিমাণ আধান আয়িত করা হলো, এটা একটু দেখে নাও। তড়িৎ বিভব চলে এসো। তড়িৎ বিভব থেকে সমবিভব তলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সমবিভব তল কাকে বলে, এই যে সোজা চলে আসছি আমি সমবিভব তল। আগে এই যে অঙ্কগুলো রয়েছে ডেরিভেটিভের অঙ্ক, ই সমান ডিভিডিএক্সের উপর মাইনাস ডিভিডিএক্স, এই 3 ধরনের অঙ্ক। আচ্ছা, তারপরে তোমার এইখান থেকে এই যে অঙ্কটা রয়েছে, শূন্য স্থানে থাকা একটি বর্গেতে প্রতিটি বাহু দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ABCD প্লাস 100 মাইনাস 50 প্লাস 20 প্লাস 30 তড়িৎ ক্ষেত্র পাবলে একসাথে দিবে 5 নাম্বার করে অঙ্কটা দেয়। তাছাড়া সমবিভবতল এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। সমবিভবতল কাকে বলে, ইকুইপোটেনশিয়াল সারফেস, আর তার বৈশিষ্ট্যতে বলবে যে তড়িৎ বলরেখাগুলি সমবিভবতলকে সমকোণে ছেদ করে ব্যাখ্যা করো। ঠিক আছে, এখান থেকে হর্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুয়েটা, দেখে নাও। দুয়েটাতে কী বলা যায়, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে ক্ষেত্র পাবলে শূন্য হলেও ওখানে তড়িৎ বিভব কি শূন্য হতে পারে, এটা ইম্পর্টেন্ট। তড়িৎ বিভবটা এটা দাগ নেবে। ধারকতে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পড়ে গেছে, তাহলে এবছরের জন্য ওটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। কিন্তু ধারক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল সেটা কিন্তু দিতে পারে। ক্ষেত্রফলের উপর কীভাবে, মাধ্যমের উপর কীভাবে, আর অন্যান্য পরিবাহের উপস্থিতি, এই 3টের উপর। ধারকের উপরে আর কি দিতে পারে, ধারকের উপরে যে স্মৃতিশক্তি যে রাশিমালাটা আছে না, সেটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে এবছরের জন্য। শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় ওটা পড়বে। আর আয়িত ধারকের সঞ্চিত শক্তি যেটা হচ্ছে আমাদের W সমান হচ্ছে হাফ Q²/C, হাফ CV² বা হাফ Q/V। এই প্রতিষ্ঠাটা এবারের জন্য ইম্পর্টেন্ট। তাছাড়া ধারকের উপরে কিছু ম্যাথ প্রবলেম দেয়। এই যে ম্যাথ প্রবলেমটা দেখাচ্ছি, দুটি ধারকের সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায়ে ধারকত্ব দেওয়া আছে, দুটি ধারকের মান বার করতে বলে, কিংবা কোনো একটা ফোটার ক্ষেত্রে তার বিভব বার করতে বলে, তার আধান বার করতে বলে। এই যে অঙ্কগুলো 5-এর অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা ইম্পর্ট্যান্ট।
এছাড়া তোমাদেরকে যদি বলি এখান থেকে আর কিছু দেখা দরকার নেই, এখান থেকে আর কিছু দরকার নয় এই চ্যাপ্টারটা থেকে। এরপরে তোমরা সোজা চলে এসো ওহম, অর্থাৎ আমাদের এটাই যে ইউনিট 2 কারেন্ট ইলেকট্রিসিটি চলতড়ি যেটাকে আমরা ধরে নিই। তাই এই যে ইউনিট 2টা রয়েছে, ইউনিট 2 প্রবাহী তড়িৎ চলতড়িৎ যা বলবে, এইখান থেকে কি পড়তে হবে? এইখান থেকে তোমাদের প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আর সমান রো ইন্টু এল বাই, এর উপরে ম্যাথ প্রবলেম দেয়, যদি রেডি থাকে অবশ্যই দেখে নেবে। আচ্ছা, তাছাড়া এইদিকে বিবিআর গেটস ব্যাক ভেরি গুড ওয়াইফ, এর উপরে যে রোধের রাশিমালা এগুলোকে দেয়, যদি জানা থাকে তাহলেই আমি বলছি, এগুলো হঠাৎ করে করতে যাও না, পারবে না। এইখান থেকে শান্টের উপর অঙ্ক দেয়, এই চ্যাপ্টার থেকে শান্টের উপর অঙ্ক বলতে এই যে ধরো 2-এর অঙ্কটা দেখে নাও একবার। আচ্ছা, 3-এর অঙ্কটা, তার সাথে 1-এর অঙ্ক, এই অঙ্কগুলো দেয় 1, 2, 3 যেগুলো বলছি আমি। একটি গ্যালোমিটারে প্রতিক্রিয়া 25 গুণ হ্রাস করায় জন্য এর সঙ্গে একটি শান্ট যোগ করা হলো, অর্থাৎ শান্টের অঙ্ক এখানে আসে। আচ্ছা, তারপরে যে কোষের মিশ্র সমবায়, এই যে ইকুয়েশনটা এটা দেয়। বিচলন বেগ এর রাশিমালা, এটা ইম্পর্টেন্ট, বিচলন বেগের রাশিমালার পর কিছু সার্কিট, এই যে এই সার্কিটই ইম্পর্টেন্ট। আর সেরকম এখান থেকে কিছু দেয় না। এখানে যেমন 20-এর এই যে কোশ্চেনটা রয়েছে এস সমান এনপি, এন এর সম্ভাব্য সর্বনিম্ন মান, এই কোশ্চেনটা একবার দাগ নিলে 20টা চলে এসে। এবার নেক্সট হচ্ছে কারশফ থেকে 5 নম্বরের কোশ্চেন দিবেই দেবে। কারশফের চ্যাপ্টারটা ভালো করে রেডি করবে, বিশেষ করে পোটেনশিওমিটার আর মিটার পিজের ক্ষেত্রে ম্যাথ প্রবলেমগুলো। কারশফের ক্ষেত্রে কেসিএল কেবিএল এর ইকুয়েশনগুলো অর্থাৎ সূত্রগুলো। কারশফে যদি অঙ্ক জানা থাকে অবশ্যই অঙ্কটা রেডি করবে যে কীভাবে লুপের অঙ্ক করতে হয়। কারশফের পরে আর একটা জিনিস পোটেনশিওমিটার, এর ক্ষেত্রে তড়িৎচালক বল কীভাবে নির্ণয় করা হয়, এটা একটা কোশ্চেন করে, টেস্ট পেপারে দিচ্ছেও। আর পোটেনশিওমিটারের উপর অঙ্ক দেয়, অঙ্কগুলো রেডি করবে। অঙ্কর মধ্যে তোমার 2-এরটা রেডি, 3-এরটা 2, 3 দিল। হুইস্টন ব্রিজের শর্ত, হুইস্টন ব্রিজে কীভাবে প্রতিমিত হওয়ার সময় P/Q সমান R/S এর প্রমাণটা। হুইস্টন ব্রিজে 1 ওহম থেকে 1000 ওহমের মধ্যে ব্যবহার করা হয় আমাদের সাধারণভাবে, কিন্তু যদি বলা হয় 1000 উপর হলে কি হবে, 1 ওহমের কম হলে কি হবে। ব্যাটারি আর গ্যালোমিটারের স্থান অদল বদল করলে কি হয়। হুইস্টন ব্রিজের উপর ম্যাথ প্রবলেম হয়, এরকম কিছু সার্কিট দিয়ে দেবে। এই সার্কিটগুলোকে, এই সার্কিটের মধ্যে 5-এরটা দাগ নেবে, এদিকে 4-এরটা দাগ নেবে, ছবিগুলো দেখে নাও। এদিকে 6-এরটা দাগ নেবে, এদিকে 9-এরটা দাগ নেবে। তারপরে এদিকে মিটার ব্রিজে ভালো করে ইকুয়েশনটা পড়বে। মিটার ব্রিজের এই যে রিলেশনটা রয়েছে এর সমান R × 100 - L/L, এর রিলেশনের উপর অঙ্ক দেয়। যেমন উদাহরণ 1-এর অঙ্কটা দেয়, 2-এরটা দেয়, বা শান্ট ইউজ করে, যেমন WBT এর কলকাতা পেজটাতে আমি করেছি, শান্টের উপর একটা অঙ্ক ছিল মিটার ব্রিজের উপরেই। তো সেখানে 5-এরটা, তার সাথে এদিকে 4-এরটা, এই অঙ্কগুলো রেডি করে নেবে। 5, 4 দেখে নাও। অর্থাৎ কারশফ কিন্তু তোমাদের ভালো করে দেখে যেতেই হবে, কারণ এখান থেকে ম্যাথ প্রবলেম দিবেই একদম 100%। হর্সের প্রশ্ন 11টা দেখবে। হর্সের প্রশ্নতে ব্যাটারি আর গ্যালোমিটার অদল বদলটা বলেছে। হুইস্টন ব্রিজে কী ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়, অর্থাৎ 13-র কোশ্চেনটা বললাম। এই কোশ্চেনটা আসে পরীক্ষাতে, এনসিআরটি হলেও এই কোশ্চেনটা দেয়। এরকমভাবে সার্কিট পুরো আঁকা থাকে, নিয়ে বলে প্রতিটি শাখায় প্রবাহ মাত্রা নির্ণয় করো, দেখে যাবে এটা। ব্যাস, এখানটা পুরোটাই ম্যাথ প্রবলেমের উপর। হ্যাঁ, এই যে কারশফে এই যে 8 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে WBCHECতে, এই 8 নাম্বার কোশ্চেনটা রিপিট করে। 8 নাম্বার কোশ্চেনটা এখানে, 4 নাম্বার কোশ্চেনটা রিপিট হয় এখানে, 5 নাম্বার কোশ্চেনটা রিপিট হয়। দেখে নাও কোশ্চেনগুলো কী কী ছিল। কেসিএল কেবিএল এর সম্পর্কটাও দেয়, যে এদের বিবৃতি বলো। ঠিক আছে, এবার তড়িৎ শক্তি আর ক্ষমতা যে চ্যাপ্টারটা রয়েছে, দেখো তড়িৎ শক্তি আর ক্ষমতা, যেটা হচ্ছে আমাদের অধ্যায় 3। তড়িৎ শক্তি ক্ষমতা থেকে তোমরা দেখবে যেটা, সেটা হচ্ছে এই যে ম্যাথ প্রবলেমটা রয়েছে। একটি প্রতিমিত হুইস্টন ব্রিজের 4টি বাহুতে যথাক্রমে আধান দেওয়া আছে, আমাদের রেজিস্ট্যান্স দেওয়া আছে, ক্ষমতার অনুপাত ইম্পর্টেন্ট এখান থেকে। আর একটা ইম্পর্টেন্টের মধ্যে পড়ে, সেটা হচ্ছে I প্রপোর্শনাল R⁴ সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা। কী বলা হয়, সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা, এটা দেখে নেবে। এখান থেকে আর কিছু দেয় না, এখান থেকে আর তোমার কিছু দেখার দরকার নেই।
এইখান থেকে তুমি ডাব্লিউবিসিএইচএসির এই যে 2-এর দাগার যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটা একটু দেখে নেবে। 2-এর দাগা ছাড়া আর একটা রয়েছে এআইপিএমটি, দেখে নাও এআইপিএমটির এক একটা। এরপরে তোমরা চলে এসো এআইপিএমটি ছাড়াও আমি আর একটা বলবো, সেটা হচ্ছে এআইটিপিলির একের কোশ্চেনটা। এআইটিপিলির একের কোশ্চেন চলে এসো। নেক্সট ম্যাগনেট খুব ইম্পর্ট্যান্ট, ম্যাগনেট পরীক্ষাতে কোশ্চেন করে। ইউনিট 3 ম্যাগনেট থেকে তোমাদের রেডি করতে হবে কি, এখানে 8 মার্কস থাকে, দেখো লেখাই আছে এখানে 8 মার্কস। ম্যাগনেটের সোজা চলে আসবে বায়োসাভার্টের বিবৃতি, ইম্পর্ট্যান্ট। বায়োসাভার্টের বিবৃতি যেটা আমাদের কলকাতা টেস্ট পেপারটাতে ছিল। বায়োসাভার্টের বিবৃতির সাথে তার লেখোটা অর্থাৎ ভেক্টর রূপটা রেডি করবে। বায়োসাভার্টের যে অ্যাপ্লিকেশনগুলোতে আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে দীর্ঘ ঋজু তারের ক্ষেত্রে, তারপর অসীম দৈর্ঘ্যের ঋজু তারের ক্ষেত্রে μ0/4π2i বা আর অর্ধ অসীম, তিনটে। অসীম দৈর্ঘ্যের ঋজু তারের উপর ম্যাথ প্রবলেম দেয় হলো বায়োসাভার্টের পরিবাহীর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র গত বছর পড়ে গেছে, তাহলে এটাকে ক্যান্সেল করলাম। কিন্তু এইখান থেকে দেখতে পাচ্ছ তোমরা যে অ্যাপ্লিকেশন দিবে যে কোনো একটা দেবে, বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর এটা দেখার কোনো দরকার নেই। চলে এসে নেক্সট অ্যাম্পিয়ার, ওইখানে যেমন গাউস খুব ইম্পর্টেন্ট ছিল, এখানে ঠিক সেরকম অ্যাম্পিয়ারের ক্ষেত্রে অ্যাম্পিয়ারের সূত্রের বিবৃতি। এখানে এবছরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সলিনয়েডটা রেডি করে নেবে, ঠিক আছে। কিন্তু আমি বলবো সলিনয়েডটা রেডি করলেও টরয়েডটা দেখে যাবে, সলিনয়েডের চান্স অনেক বেশি কিন্তু টরয়েডটাও রেডি করবে। B1 প্রতিষ্ঠাতা। চলে এসে সোজা এইখান থেকে আমাদের সাইক্লোটন কি, সাইক্লোটন অনুনাদের শর্ত, সাইক্লোটন কি, আর এক্ষেত্রে তড়িৎ কণার গতিশক্তি। চলে এসে সোজা লরেঞ্জ বল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লরেঞ্জ বলে রাশিমালার পুরোটা। তারপরে এসো সেটা হচ্ছে টর্কের রাশিমালা টাউ সমান BIN, ঠিক আছে। এটা টেস্ট পেপারে রিপিট করছি, টাউ সমান BIN এটা। এরপরে তোমাদের ক্যালমিটার থেকে অ্যামমিটার কীভাবে করে এটার উপর ম্যাথ প্রবলেম দেয়, আর ক্যালমিটার থেকে ভোল্টামিটার, এই দুটো ম্যাথ প্রবলেম হয়। এই যে ম্যাথ প্রবলেমগুলো দেখতে পাচ্ছ, সেই ম্যাথ প্রবলেমে 1-এরটা দাগ নেবে, 2-এরটা দাগ নেবে, 3-এরটা দাগ নেবে, কোশ্চেনগুলো দেখে নাও কী কী আছে, 5-এরটা দাগ নেবে, 6-এরটা দাগ নেবে। ভিডিওটা ফুল স্ক্রিন করে দেখবে এবং তার সাথে হাই রেজুলেশনে ভিডিওটা দেখবে, বড় স্ক্রিনে হলে ভালো পরিষ্কার বুঝতে পারবে যে কী কী আমি দাগ নিচ্ছি। আচ্ছা, তারপরে এই চ্যাপ্টারটা বাদ, তড়িৎ চুম্বকত্ব। এবার সেকেন্ড চ্যাপ্টারে চলে এসো। শান্টের উপর অঙ্ক কিন্তু এখানে দেয়। সেকেন্ড চ্যাপ্টার তোমাদের হচ্ছে অধ্যায় 2 এর উপরে এখান থেকে কি কোশ্চেন করে বলে দিই। এখানে বোর ম্যাগনেটনটা কোশ্চেন করে, বোর ম্যাগনেটন। এই যে দেখতে পাচ্ছ ইলেকট্রনের চৌম্বক দ্বিমেরু ভ্রামক, তারপরে এখানে বোর ম্যাগনেটনের রাশিমালা, এটা আর এর ভ্যালুটা জানতে চায়। আর তার জন্যে এখানে যে ঘূর্ণায়মান আয়তকণা চৌম্বক ভ্রামক এটাকে রেডি করে নেবে, 2.2.3-তে রয়েছে। আর তোমার এখান থেকে আপেক্ষিক চৌম্বকভেদ্যতা রাশিমালা, এটা ইম্পর্ট্যান্ট। তার সাথে 3টে শ্রেণীবিভাগ, অর্থাৎ μr = 1, > 1, ভেরি ভেরি > 1, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক। এইখান থেকে আর একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা, এই যে চৌম্বক প্রবণতার সাথে আপেক্ষিক চৌম্বকভেদ্যতার সম্পর্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এইখান থেকে তোমার আর কিছু লাগবে না। পরাচম্বক, অয়স্চম্বক আর তিরস্চম্বকের ক্ষেত্রে এই যে 20 তাপমাত্রা লেখা আছে দেখতে পেয়েছ, এই যে অয়স্চম্বকে ফেরোম্যাগনেটিক আছে, এই 20 তাপমাত্রাটা আসে। আর পরাচম্বক, ফেরো আর আমাদের ডায়া, এই যে 3টে আছে, পেরা, ফেরো আর ডায়া, 3টের পার্থক্যটা দেখে নেবে, তুলনা। সবগুলো দেখা দেবো না, 4-5টা। বিনতিকোণে কোশ্চেন করে, বিনতিকোণে কলকাতা বিনতিকোণ 31 ডিগ্রি নর্থ বলতে কী বোঝো, আর চ্যুতিকোণের কাকে বলে, আর তার সাথে দিল্লি চ্যুতিকোণ 2 ডিগ্রি ইস্ট বলতে কী বোঝো। বিনতিকোণের উপর ম্যাথ প্রবলেম হয়, সেগুলো রেডি করবে। V = I sin θ, E = I cos θ, তাহলে V = H tan θ। এই যে পুরো ম্যাথ প্রবলেমগুলোর জন্য এই ইকুয়েশনগুলো লাগে। ম্যাথ প্রবলেম কোনগুলো দেখবে সেটা আমি বলে দিচ্ছি, চিন্তা নেই। ম্যাথ প্রবলেমে যেমন উদাহরণ 1-এ দেখো একটা ম্যাথ প্রবলেম রয়েছে, এটা দাগ নেবে। উদাহরণ 2-এরটা দাগ নেবে, উদাহরণ 4-এরটা দাগ নেবে, উদাহরণ 5-এরটা দাগ নেবে, উদাহরণ 7-এরটা দাগ নেবে, উদাহরণ 9-এরটা দাগ নেবে। এগুলো ইম্পর্ট্যান্ট।
এরপর চলে এসো এখান থেকে উদাহরণ 12, এটা ইম্পর্টেন্ট, এটা দাগ নেবে। উদাহরণ 19, এটা 18টা দাগ নেবে। 18 দেখো √3 গুণ দেওয়া আছে, 18টা দাগ নেবে। ঠিক আছে, এই হর্স থেকে 2-3টে কোশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 5-এর কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5-এর কোশ্চেনে বলা আছে একটি চুম্বকিত ইস্পাতের তারকে বাঁকিয়ে ক্যাপিটাল এল অক্ষের আকৃতি দেওয়া, খুব ইম্পর্টেন্ট এটা। তাছাড়া হর্সের মধ্যে প্রশ্ন 8-এর কোশ্চেনটা একটি স্থায়ী দণ্ডচুম্বককে আড়াআড়িভাবে কেটে, আর একটি ছিল 9-এর একটি স্থায়ী দণ্ডচুম্বককে দৈর্ঘ্য বরাবর কেটে, এগুলো খুব ইম্পর্টেন্ট। পদার্থের চুম্বক ধর্ম চলে এলে তারপরে তোমরা সোজা চলে এসো তড়িৎচুম্বক আবেশ, এটা যে ইউনিট 4-এ বলছি, ইউনিট 4, অর্থাৎ এসি আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেটা তড়িৎচুম্বক, হ্যাঁ ইলেকট্রিক ইন্ডাকশন বলা হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানে এই আবিষ্ট তড়িৎ প্রবাহ, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা দেখে নেবে একটু। আবিষ্ট তড়িৎ প্রবাহ সংজ্ঞাটা আসে ফ্যারাড, খুব ইম্পর্টেন্ট। ফ্যারাডের 3টি সূত্র, প্রথম আর দ্বিতীয়, আর তাছাড়া লেঞ্জের সূত্রটাও 3য় নম্বর সূত্র হিসেবে ধরা হয়। ঠিক আছে, তাছাড়া আবিষ্ট তড়িৎচালক বলে রাশিমালাটা দেখবে। ঘূর্ণিপ্রবাহ, ঘূর্ণিপ্রবাহ খুব ইম্পর্টেন্ট, এডি কারেন্ট বলা হয়। ঘূর্ণিপ্রবাহ কাকে বলে? ঘূর্ণিপ্রবাহের ক্ষেত্রে আমাদের কিভাবে তাপকে কম করা যাবে, অর্থাৎ তাপের অপচয়কে কীভাবে কমানো যায়, সেটা এই জায়গাটা পড়লেই তোমরা বুঝতে পেরে যাবে ঘূর্ণিপ্রবাহ। সাবেশাঙ্ক কাকে বলে? সাবেশাঙ্কের রিলেশন। তাছাড়া সাবেশাঙ্কের উপর যে একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে আমাদের এই যে তোমাদের বলবো সলিনয়েডের সাবেশাঙ্ক, এই সলিনয়েডের সাবেশাঙ্কের রিলেশনটা রেডি করবে, ব্যাস সাবেশাঙ্কের একক। আর এখান থেকে মনে রাখবে L/R এর একক আর RC এর একক সময়ের সাথে সমান কেমন, একসাথে দুটো দেয় না, জাস্ট শুধু দেয় L/R এর একক আর T এর একক সমান ব্যাখ্যা করে, তখন এই ব্যাখ্যাটা এই হর্স থেকে তোমরা রেডি করে নাও। এটা আসে এলটা কি আর আরটা কি? এলটা হচ্ছে ইন্ডাকটেন্স, আর হচ্ছে রেজিস্ট্যান্স, আবেশ আর রোধ। তড়িৎচুম্বকীয় আবেশ যদি কমপ্লিট হয়ে যায়, তড়িৎচুম্বক আবেশের পর তোমরা দাগ নিবে এরপর এসিটা। যদি তোমার সময় থাকে তাহলে সবসময় তোমরা WBCHSCগুলো সব ফলো করবে। এর আগের অনেক দিন আগে তোমাদের টেস্ট এক্সামের জন্যও আমি একটা সাজেশন রেডি করেছিলাম, সেটাও কিন্তু অবশ্যই দেখে যাবে। পরিবর্তী প্রবাহ যেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, এই অল্টারনেটিং কারেন্ট থেকে দেখার মতো বলতে গেলে তোমাদের IRMS এর মানটা যে I0/√2, এর রিলেশনটা মনে রাখবে। VRMS হলে V0/√2, আর সেটা কত হয়? 0.707 V0 বা I0 হয়। কত পার্সেন্ট হয়? 70.7% হয়। আকৃতি গুণক জিনিসটা কি বটে, এটা একটু দাগ নেবে। আকৃতি গুণকটা ম্যাথ প্রবলেম কিন্তু অনেক বেশি দেয়, যেমন এরকম একটা ইকুয়েশন দিয়ে দেবে। তোমরা যদি WBT টেস্ট পেপার কলকাতা পেজটা দেখে থাকো, দেখবে এরকম একটা ম্যাথ প্রবলেম দিয়ে দেবে, কিনে বলবে ওইখান থেকে শীর্ষ মানটা বার করো, ওমেগাটা বার করো, পর্যায়কালটা বার করো, এগুলো দেয় ম্যাথ প্রবলেমে। এইখান থেকে তোমার এসি বর্তনী ব্যয়িত ক্ষমতা, এটাকে দেখে নেবে। তাছাড়া LCR সার্কিট, সোজা চলে আসবে LCR, LCRটা সবচেয়ে বেশি। LCR সার্কিটে পুরো ডিটেলস অনেক বড় আছে, কিন্তু রেডি করে নিতে হবে। LCR সার্কিটটা পড়ার পরে শ্রেণী অনুনাদ, শ্রেণী অনুনাদে ω0L = 1/ω0C, সেখান থেকে যে আমাদের কম্পাঙ্কের রাশিমালাটা হয় F0 = 1/2π√LC। আর এখান থেকে কিউ গুণক জিনিসটা কি? কিউ গুণক 1/r√R/L/C, এটার উপর ম্যাথ দেয়। যেমন উদাহরণ 1-এর ম্যাথটা তোমরা যদি ভালো করে যাও তাহলে অনেকটা কোশ্চেন সলিউশন পেয়ে যাবে। উদাহরণ 1 এটা খুব ইম্পর্টেন্ট। উদাহরণ 3-এটি ইম্পর্টেন্ট, দেখে নাও 3-এর কোশ্চেনটি কী আছে। উদাহরণ 2-এটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এছাড়া তোমরা একবার ট্রান্সফর্মারটা দেখে নেবে। ট্রান্সফর্মার থেকে ম্যাথ প্রবলেম আছে, যে সেকেন্ডারি ভোল্টেজ বাই প্রাইমারি ভোল্টেজ সমান সেকেন্ডারির আমাদের নাম্বার অফ কয়েল টার্নস, যেটা বলা হয় পাক সংখ্যার অনুপাত, আর প্রাইমারি পাক সংখ্যার অনুপাত, এই যে অনুপাত হয় সেটাকে স্মল টি হিসেবে ধরা হয়। এইখান থেকে ম্যাথ হয়। চলে এসো নেক্সট, পরিবর্তী প্রবাহ হয়ে গেল। সবচেয়ে ছোটো চ্যাপ্টার হচ্ছে ইউনিট 5, আর সেই ইউনিট 5 হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ থেকে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ভ্রংশ প্রবাহ বা সরণ প্রবাহ কাকে বলে, এটাকে একটু দেখে নেবে। তাছাড়া তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ কাকে বলে এইটা সংজ্ঞা দেয় অনেক সময়। এখানে প্রত্যেকটি যে পাল্লা আছে, এটা ভাঁজ হয়ে গেছে, প্রত্যেকটি যে পাল্লা আছে সেই পাল্লাগুলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কী হয়, কোন পাল্লাতে কোন ধরনের জিনিস ব্যবহার হয়, যেমন রেডিও তরঙ্গের ক্ষেত্রে মোবাইল ফোন, বিমান চালনা, এগুলোতে ব্যবহার হয়। ব্যাস হলো।
এখান থেকে আর কি দেখতে হবে, এখান থেকে তড়িৎচুম্বক তরঙ্গের বৈশিষ্ট্য, যে কোনো 3টে বৈশিষ্ট্য মনে রাখবে, এবং তার সাথে যে ছোটো ছোটো কিছু ইকুয়েশন রয়েছে সেই ইকুয়েশনের উপর ম্যাথ প্রবলেম হয়, যেমন E=E0 sin ωt - kx, C=1/√μ0 এইগুলো। আচ্ছা, তাছাড়া এখান থেকে চলে আসবে সোজা, সেটা হচ্ছে আমাদের তড়িৎচুম্বক তরঙ্গের তীব্রতার একক এবং তার সাথে তার মাত্রা, এটা আসে পরীক্ষাতে। ম্যাথ প্রবলেমের মধ্যে উদাহরণ 3-এ যে ম্যাথ প্রবলেমটা রয়েছে এটা দেয়, ঠিক। আর কিছু দরকার নেই এটার মধ্যে। তড়িৎচুম্বক তরঙ্গের পর চলে এসো, আলো তো করে দিয়েছি তোমাদের, আলো হয়ে গেল। তাহলে লাস্ট আর পড়ে আছে কি না, লাস্ট পড়ে আছে আমাদের কোয়ান্টাম পোর্শনটা আর আমাদের পারমাণবিক নিউক্লিয়াসটা। তাহলে কোয়ান্টামটা বলি, কোয়ান্টাম থেকে ম্যাথ প্রবলেম হয়, এটা খেয়াল রাখবে। কোয়ান্টাম থেকে পড়বে সোজা যেটা, সেটা হচ্ছে ফোটো ইলেকট্রনের গতিশক্তি আর নিবৃত্তি বিভবের মধ্যে যে সম্পর্ক আছে, Vmax = √2e v0/m, এটা রেডি করতে হবে। আলো তড়িৎকার বৈশিষ্ট্য, এটা রেডি করতে হবে। আলো তড়িৎকার বৈশিষ্ট্যর পরে তোমাদেরকে বিকিরণ তরঙ্গ দৈর্ঘ্য এবং ফোটনের মধ্যে সম্পর্ক, এটা রেডি করতে হবে। আইনস্টাইনের আলো তড়িৎকার সমীকরণ, এই সমীকরণ প্রতিষ্ঠা দেয় বা অনেক সময় বলে সমীকরণগুলি লিখো, তখন এই যে বক্স দিয়েছে দেখতে পেয়েছো, এই বক্সের সমীকরণগুলি লিখে দিতে হয়। আর কে কী বটে সেটা অনেক সময় দিতে পারে যে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলো তড়িৎকার ব্যাখ্যা, এখানে পরপর যে পয়েন্টগুলো আছে তার মধ্যে 2, 3 আর 1, 2, 3 লেখচিত্রটা দেয়। ম্যাথ প্রবলেম তো দেয়, যেমন ম্যাথ প্রবলেমের মধ্যে ইম্পর্ট্যান্ট যদি বলা হয় তাহলে দেখো এদিকে উদাহরণ 2-এর ম্যাথ প্রবলেমটা আবার তাকিয়ে নাও কী আছে, 3, 4 এগুলো ম্যাথ প্রবলেমে উদাহরণ 11-র এই যে অঙ্কটা একবার তাকিয়ে নাও ফুল স্ক্রিন করে, এটা আসে ম্যাথ প্রবলেমে। দ্বিবগলী তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে এই যে গতিশীল ইলেকট্রনের দ্বিবগলী তরঙ্গদৈর্ঘ্যের যে রাশিমালা 12.27/√v, ইম্পর্ট্যান্ট এটা প্রতিষ্ঠা কীভাবে হচ্ছে দেখে নিন। ডিভিশন জার্মার পরীক্ষার ক্ষেত্রে কী অস্তিত্ব পাওয়া যায়, শুধু এইটুকু, পুরো ডিটেলস কখনো আসে না, মনে রাখবে যে পদার্থ তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করা যায়। আর তোমার আর এখান থেকে হর্সে কোশ্চেন উদাহরণ 5, ফোটন দ্বারা ইলেকট্রন আর ইলেকট্রন দ্বারা ফোটন উৎপাদনে আমাদের উদাহরণ, এটা দাগ নেবে। 820 পেজে দেখো, আমি পেজ মানে পুরোনো বই 820 বলছি, তোমাদের পেজ কি হবে, এখানে 9-এরটা 10-এরটা এই দুটো দাগ নেবে, 9 আর 10। কোয়ান্টাম শেষ, কোয়ান্টাম থেকে আর কিছু না, ঠিক আছে। আর যদি পারো সময় থাকে তাহলে অবশ্যই WBCS সেটা একবার দেখে নেবে, আর কোয়ান্টাম ম্যাথ প্রবলেমের উপর বেস করে হয়। আর থিওরি হিসাবে ওইগুলো যেগুলো দাগ নিয়ে নিলাম। এরপর ইউনিট 8 হচ্ছে আমাদের লাস্ট, যেটা হলে আজকে ভিডিও কমপ্লিট হয়ে যাবে। ইউনিট 8 হচ্ছে পরমাণু ও নিউক্লিয়াস। এই ইউনিট 8-এর মধ্যে বোরের পরমাণু মডেলের পরে দেখো বোরের স্বীকার্য আছে, সেই স্বীকার্যটা প্রতিষ্ঠা করতে বলি, যে স্বীকার্যগুলি লিখো, এটা একটা ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। দ্বিবগলী প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত, বোরের তথ্য প্রয়োগ করে এনতম কক্ষতে হয় ব্যাসার্ধ বলতে পারে বা ইলেকট্রনের গতিশক্তি বা বেগ, এটা একটা থিওরি লংয়ের মধ্যে পড়ে। ম্যাথ প্রবলেমের মধ্যে পড়ে যে হাইড্রোজেন বর্ণালী ক্ষেত্রে লাইম্যান বামা প্যাসেনের উপর যে কোনো ম্যাথ প্রবলেম, বা বলবে n=5 কক্ষ থেকে n=1 কক্ষে সে লাফ দিল বা ঝাঁপালো, সেক্ষেত্রে তার বেগের কী পরিবর্তন হবে। যেমন WBT এর কলকাতা ডিস্ট্রিক্টের উপর আমি একটা কোশ্চেন সলিউশন করেছি। আচ্ছা, এখানে হাইড্রোজেনের ঋটবাগ ধ্রুবক দিয়ে দিয়েছে, নিয়ে বলবে যে দীর্ঘতম আর হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য বামা শ্রেণীর ক্ষেত্রে কথা হবে, এরকম ম্যাথ প্রবলেম দেয়। আচ্ছা, তাছাড়া এখান থেকে আর কি দেখবে, নিরবিচ্ছিন্ন এক্সক্লুসিভ বর্ণালীটা আর বৈশিষ্ট্যমূলক এক্সক্লুসিভ বর্ণালী, এদের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো দেয়, নিরবিচ্ছিন্ন আর বৈশিষ্ট্যমূলক দেখে নাও। এখান থেকে মোজলের সূত্র ইম্পর্টেন্ট, আর মোজলের কাজের গুরুত্ব, এই দুটো এইগুলো। এইটি ছাড়া পর আছে আমাদের সেটা হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ পারমাণবিক নিউক্লিয়াস। পারমাণবিক নিউক্লিয়াস থেকে তোমাদের রেডি করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের বন্ধন শক্তি কাকে বলে, আর ভর দুটির সাথে বন্ধন শক্তির রিলেশন, ΔE=ΔM×c², এটা একটা ইম্পর্টেন্ট। আর তাছাড়া এখান থেকে চলে এসো আলফা বিটা গামার যে আছে সম্পর্কগুলো, বা আলফা বিটা গামা 3 ধরনের ধর্ম, এগুলোকে রেডি করো। আলফা বিঘটন, ফাজানা সটি যে আলফা বিঘটনের সূত্র, বিটা বিঘটনের সূত্র আর গামা বিঘটনের সূত্র কি হয়, তার উপর ম্যাথ প্রবলেম হয়। যেমন ম্যাথ প্রবলেম এই যে ইউরেনিয়াম 238, এই ম্যাথ প্রবলেমটা দেয়, বা এরকম দিতেই পারে। এখান থেকে অর্ধায়ু বা অর্ধজীবনকালের সংজ্ঞা, অর্ধায়ুর সাথে বিঘটনের সম্পর্ক ইম্পর্টেন্ট।
আর অর্ধায়ের উপর কিছু ম্যাথ প্রবলেম হয়, যদি দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নেবে, আর যদি না দেখেছো তাহলে নতুন করে দেখতে যাও না। এদিকে থোরিয়ামের অর্ধ জীবনকাল, এটা ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। এই যে দেখতে পাচ্ছ উদাহরণ হাতে রয়েছে, ঠিক আছে। এইখান থেকে বলতে পারেন যে নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন কেন ঘটানো হয়, এটা নিউক্লিয় সংযোজন আর বিভাজনের জায়গাতে তোমরা পড়বে। ব্যাস। মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়, কুলেন্ট হিসাবে কি ব্যবহার করা হয়, ঠিক। পারমাণবিক নিউক্লিয়াসের এইগুলি শুধু কোশ্চেন। পারমাণবিক নিউক্লিয়াসের উপর ম্যাথ প্রবলেম হয়, তোমরা WBCHE সেটা একবার দেখে নিলেই বুঝতে পেরে যাবে। কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি বললাম। তাহলে এই আজকের ভিডিওটা দেখো কমপ্লিট, তোমাদের সবগুলো করেছি, এলোমেলোভাবে আমি বললাম। ইউনিট 9 দেখলাম, প্রথমে অপটিক্সটা দেখলাম। তোমরা এইগুলোকে পারলে খাতাতে দাগ নিয়ে নাও, বই দাগ নিয়ে নাও, একটা মার্কার বা হাইলাইটার পেন দিয়ে তোমরা দাগ নিয়ে নাও। দাগ নিয়ে কন্টিনিউ পড়তে শুরু করো। যতটা দাগ দিয়েছি এইটা যদি তোমরা রেডি করে নাও, 70-র মধ্যে 50 মার্কস আরামসে পেয়ে যাবে। কিন্তু কাজ হচ্ছে পরীক্ষাতে কতটা দিয়ে আসতে পারছো, কারণ ক্যালকুলেশনগুলো খুব বড়। যেমন লেন্সের নির্মাতা সমীকরণ, এটা খুব বড় ক্যালকুলেশন। এটাকে একবার কি দুবার দেখলে কিন্তু রেডি করতে পারবে না, অনেকবার প্র্যাকটিস করতে হবে। গাউসের উপপাদ্য, এখানে যে অ্যাপ্লিকেশনগুলো আছে, বায়োসাভার্টের প্রিন্সিপাল, এইখান থেকে যে বিবৃতি এবং তার সাথে অ্যাপ্লিকেশন, অ্যাম্পিয়ারের চক্রীয় পথে যে সলিনয়েড বা টরয়েড, হাইগেন্স থেকে আলোর প্রতিফলনের সূত্র, খুব ইম্পর্ট্যান্ট। এগুলোকে রেডি করতে গেলে সময় লাগে, টাইম এগুলো চাই। তো সেই জন্য এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করো, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটা পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো, যারা খুবই অবস্থা খারাপ, ফিজিক্স রেডি করতে এখনও পারে নাই, তাদের জন্য এই ভিডিওটা আমার মনে হচ্ছে খুব উপকৃত হবে। তো আজকের ভিডিও এত পর্যন্ত। থ্যাংক ইউ, বাই।